Hey there everyone, আসসালামু আলাইকুম, শরফিজ হিয়ার। সো আজকের ভিডিওতে আমি এমন 7টা ভুল বা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যেগুলো আসলে আমাদের সবারই, যারা কিনা আমরা অস্ট্রেলিয়ায় পড়তে আসতে চাই, তাদের জন্য ইম্পর্ট্যান্ট। এইসব বিষয়ে আমাদের কেয়ারফুল হওয়া উচিত এবং যদি আমরা এগুলো সম্পর্কে চিন্তা না করি তাহলে আসলে বলা যেতে পারে যে অনেক বড় ভুল। সো ফার্স্ট অফ অল, আমরা আসলে বিভিন্ন কোর্স নিয়ে খুব রোমান্টিসাইজিং করি। এটা আমাদের দেশের জন্য পার্টিকুলারলি অনেক বেশি অ্যাপ্লিকেবল। রিজন বিং, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে স্টিল, আগেও ছিল এখনও আছে, যে যখন আমাদের এরকম 9-10-এর দিকে এসে আমাদের একটা সাবজেক্ট বা একটা স্ট্রিম চুজ করতে হয়, স্টিল কিন্তু হচ্ছে বেশিরভাগের বাসা থেকেই, অর্থাৎ প্যারেন্টসরা কিন্তু একটু ফোর্স করেন যে সায়েন্সের দিকে যাও, ডক্টর, ইঞ্জিনিয়ারিং এগুলোর দিকে যাও, মোস্ট অফ দ্য কেসেস। সো দিস ইজ ওয়াই একটা থাকে না যে ইনেট মেন্টালিটি কিন্তু আমাদের মধ্যে আসলে থাকে যে না, এই সাবজেক্ট মাথার মধ্যে থাকে যে এই সাবজেক্টটা পড়বো, এই সাবজেক্ট উইল বি গুড, এটাই যাব, এটাতেই পড়তে হবে, এরকম কিছু একটা বিষয় থাকে। এখন আপনি যদি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসতে চান তাহলে আপনাকে আসলে চিন্তা করতে হবে যে আপনি কেন আসতে চান। হ্যাঁ, হয়তোবা রিজনগুলো অনেক হতে পারে, সেটা নিয়ে হয়তোবা একটা আলাদা ভিডিওতে ডিসকাস করা যেতে পারে। বাট প্রাইমারিলি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যদি আপনার চিন্তাভাবনা থাকে যে ফিউচারে আমি আসলে এখানে সেটেল ডাউন হওয়ার চেষ্টা করব, অর্থাৎ পিআর বা সিটিজেনশিপ ইনিশিয়ালি আমার চিন্তাভাবনা, এটাই আমার টার্গেট, তাহলে আমি বলবো যে আপনার কোর্স সম্পর্কে কিন্তু আরেকটু ভালো মতো ডিসিশন নেওয়া উচিত। হ্যাঁ, যে হুজুকে পড়ে কোনো সাবজেক্ট চুজ করবেন না। হয়তো রাইট নাও আমি যদি বলি যে মানুষ হুজুকে একটা সাবজেক্ট যেটা নিচ্ছে বা নেয় সেটা হচ্ছে আইটি। সো আইটি কিন্তু হচ্ছে আমাদের দেশে এবং পুরো ওয়ার্ল্ডেই অনেক দাম, হুইচ ইজ ট্রু, এবং এটা এআইয়ের যুগে এসে সামনে আরও দাম বাড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। এখন আপনার যদি চিন্তাভাবনা থাকে যে আপনি আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড চিন্তাভাবনা করছেন যে আপনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করবেন ঠিকই, কিন্তু পরবর্তীতে আপনার জব, আপনি আপনার জন্য দরজা খোলা রাখতে যাচ্ছেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড, যে আমি যদি চাই আমি ইউরোপে জবের জন্য চলে যাব, আমি ইউএসএতে চলে যাব, অথবা হচ্ছে দেশে ব্যাক করব, বাট আইটি সেক্টরেই আমি কাজ করব, এরকম যদি হচ্ছে পার্টিকুলারলি আপনার চিন্তাভাবনা থাকে এনি সাবজেক্ট নিয়ে, তাহলে আপনি ওইভাবে আগাতে পারেন। কিন্তু যদি রিয়েলিটি চিন্তা করেন যে আসলে অস্ট্রেলিয়াতে আইটির সিচুয়েশনটা কী, অস্ট্রেলিয়াতে ফিউচারে আইটি জবের অপরচুনিটি কেমন, বা সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি পিয়ার অপরচুনিটি কেমন, এইভাবে যদি আপনি চিন্তা না করেন তাহলে কিন্তু হচ্ছে অনেক প্রবলেমেটিক। লাইক রাইট নাও আইটি ইজ এ ভেরি গুড থিং, এবং হচ্ছে এখানে জবস অবশ্যই আছে, কারণ অ্যাজ ইউজুয়াল আইটি চাহিদা সবসময় থাকবে। কিন্তু যদি আপনি পেয়ার পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে কিন্তু আইটি উইল নট বি এ গুড অপশন রাইট অ্যাট দ্য মোমেন্ট। কেন? কারণ হচ্ছে এখানে কম্পিটিশন অনেক বেশি, ওভার স্যাচুরেটেড, অনেক বেশি মানুষ আপনার আমার মতন চিন্তা করে আইটিতে পড়াশোনা করতে আসছে, সো আইটি গ্র্যাজুয়েট বেশি, তো স্বাভাবিকভাবে হচ্ছে আপনার জব সেক্টরে অ্যাপ্লিকেন্টস অনেক বেশি, এবং দিস ইজ হোয়াই আপনি যদি 189 ইন্ডিপেন্ডেন্ট ভিসার থ্রুতে আপনি পিআর পেতে চান, যেগুলো নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো ইন ডিটেল, বাট ইন্ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে যদি আপনি পিআর পেতে চান উইথ ইয়োর মার্কস, তাহলে কিন্তু আইটি থেকে আপনার অনেক বেশি মার্ক দরকার। লাইক আমরা সবাই চিন্তা করি, হুইচ ইজ আ ভেরি রং কনসেপ্ট, যে 65 পয়েন্টস হলেই মনে হয় আমি পিআরের জন্য এলিজিবল। নো, ইউ আর নট eligible for PR, you are eligible to apply for a PR বলতে পারেন। সো 65 দিয়ে আসলে রাইট নাও এখন অস্ট্রেলিয়ার যে সিচুয়েশন, এটা আসলে খুবই কম সংখ্যক কোর্স বা সাবজেক্টে আপনি আসলে 65-70 মার্ক দিয়ে হয়তো বা পিআর ইনশিওর করতে পারবেন। আইটির জন্য তো একদমই না, আইটির জন্য আপনার 90-95, ইভেন হুনোজ আগামী 2-3 বছর পরে হয়তো বা 100+ লাগতে পারে। সো মেন কথা, আমি আইটি নিয়ে কথা বলছি না, বাট যে কোনো সাবজেক্টে পড়তে আসেন না কেন, সেটা হতে পারে বিজনেস অ্যানালিটিক্স বলেন, অথবা অনেকে চিন্তা করে যে আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, অনেকে এমবিএ করতে চান, অনেকে অনেক ধরনের সাবজেক্ট পড়তে চান, আমি কোনো পার্টিকুলার সাবজেক্ট নিয়ে বলছি না, বাট জাস্ট বিকজ হচ্ছে আমার এটা ভালো লাগে, দিস ইজ হয় আমি পড়বো, এবং হচ্ছে শর্ট টার্ম চিন্তা করা যে পরে দেখা যাবে, আমি পড়াশোনা কমপ্লিট করি, আগে যাই। এবং ট্রাস্ট মি, এ ধরনের মানুষ কিন্তু আপনি বেশি পাবেন। আপনি জাস্ট রেশিও করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই ধরনের মানুষ বেশি পাবেন, যে আরে বাবা আগে যাও তো অস্ট্রেলিয়াতে, আগে পড়ো তো, পড়াশোনা আগে শেষ করো, পিয়ারটা পরে দেখা যাবে। ইভেন এখানে আসার পরেও হচ্ছে যখন আপনি চিন্তা করেন যে একটা, আমি আশেপাশের মানুষের সাথে কথা বলি, ওরা আগে কথা বলবে যে আরে ভাই আগে এটা শেষ করেন, তারপর হচ্ছে পিয়ারটা পরে দেখা যাবে। সো সবসময় কিন্তু পরে দেখা যায় না। হ্যাঁ, এটা একটু আমি অন্ততপক্ষে ওই দলের মানুষ না যারা আসলে এখন অনিশ্চয়তা জেনেও আমি একটা পাথে আগাবো, এবং পরবর্তীতে হচ্ছে আমি তখন দৌড়াদৌড়ি করব যে না, এখন আমার কাছে মনে হয় যে বিদেশে আসা যেহেতু এত বড় ইনভেস্টমেন্টের বিষয়,
আমার মনে হয় এটা অবভিয়াসলি রিস্ক, কারণ ভিসার কন্ডিশন সবসময় চেঞ্জ হতে থাকে প্রত্যেকটা দেশেরই। তো এটা আসলেও বলা মুশকিল যে পরবর্তীতে আসলে আপনার ভিসা কন্ডিশন কী হবে, পিআর অপরচুনিটি কেমন হবে, হুইচ ইজ ট্রু। কিন্তু স্টিল রিস্ক বললে আপনি জাস্ট যেমন তেমন করে রিস্ক নেবেন, তাহলে তো আপনার ভরাডুবির সম্ভাবনাটাও বেশি থাকবে, রাইট? সো রিস্ক নেওয়ার ক্ষেত্রে সবসময় আমাদের চিন্তা করতে হবে যেন আমরা ক্যালকুলেটিভ রিস্কটা নেই। ওকে, সেকেন্ড থিং যদি আমি বলি সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা চ্যাট জিপিটি টাইপ প্ল্যাটফর্মের উপরে আসলে অনেক বেশি নির্ভর করা, এটা আমাদের আরেকটা ভুল। বিকজ রাইট নাও যেহেতু চ্যাট জিপিটি, জেমিনাই এগুলো অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে এবং হওয়াটা অস্বাভাবিক না, সবাই ইউজ করছে, হুইচ ইজ গ্রেট। আমি একদমই এআর এগেনস্টে না, আমি নিজেও ইউজ করি সবসময়। কিন্তু এইগুলো অস্ট্রেলিয়ায় আসার বিষয়, মানে আপনি কোর্স সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আপনি কস্ট অফ লিভিং চিন্তাভাবনা করবেন, আপনি সব প্ল্যান করবেন, ইভেন হচ্ছে আপনার এসওপি জমা দেবেন অ্যান্ড এভরিথিং। এগুলোর জন্য আপনি যদি হচ্ছে এআইয়ের উপরে একদম নির্ভর করে থাকেন, তাহলে কিন্তু এটা অবশ্যই আপনার জন্য অনেক বড় ভুল হবে। রিজন বিং, আপনি যখন ধরেন সার্চ করবেন যে কোন ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা ভালো, অর্থাৎ অথবা বলতে পারেন যে কোন সাবজেক্টটা আসলে অস্ট্রেলিয়ায় ভালো, এবং চ্যাট জিপিটি আপনাকে যেই রেসপন্সটা দিবে, এই রেসপন্সের উপর যদি হচ্ছে আপনি ক্যালকুলেট করেন যে আচ্ছা ঠিক আছে এই সাবজেক্ট নিয়ে আমি যাব, চ্যাট জিপিটি আপনাকে সবসময়ই একটা কি বলা যায় যে ওর অ্যালগোরিদম অনুযায়ী ও যেভাবে পাবে সেইভাবেই হচ্ছে আপনাকে দিবে, এবং ওটার উপর যদি আপনি রিলাই করেন অনেক বড় ভুল করে বসবেন। আমি বলছি না যে সবসময় রং অ্যান্সার দিবে, হয়তো রাইট অ্যান্সার দিতে পারে, বাট ইউ হ্যাভ টু রিসার্চ বাই ইয়োর সেলফ যে আসলে এই সাবজেক্টটা কেমন, আসলে ফিউচার অপরচুনিটিস কেমন। অ্যান্ড অলসো আমরা যদি জিটি ক্লিয়ারেন্সের কথা বলি, অর্থাৎ অথবা পরবর্তীতে ভিসার জন্য আমাদের যে এসওপি জমা দিতে হয় সেই ক্ষেত্রে বলি, এখন অনেকে যেটা করছে হুইচ ইজ ভেরি ব্যাড, যে এআই বা চ্যাট জিপিটি ইউজ করে জাস্ট লিখে দিচ্ছে যে আমার নাম এইটা এই সেই করে তারপর হচ্ছে একটা এসওপি নিয়ে জাস্ট কপি পেস্ট করছে, হুইচ ইজ ভেরি রং। বিকজ আপনি যেমন চ্যাট জিপিটি ইউজ করছেন ঠিক একইভাবেও কিন্তু আপনি যাকে সাবমিট করছেন তারাও কিন্তু হচ্ছে এরকম অ্যাডভান্সড এআই ইউজ করে তারা ডিটেক্ট করতে পারে যে এটা কি আপনারই কথা নাকি এটা হচ্ছে কোনো এআই এর কথা, রাইট? সো এগুলোর ওপর হচ্ছে নির্ভরশীল হবেন না, বাট ইউজ করেন, আমি সাজেস্ট করবো ইউজ করেন, পসিবল হলে পেইড ভার্সন ইউজ করেন। বিকজ যারা পেইড ভার্সন ইউজ করেন তারা জানেন যে আসলে কী ডিফারেন্স। বিকজ আমি আমার অফিস ওয়ার্ক পারপাসে আজ থেকে প্রায় 6-7 মাস আগে আই সুইচ টু লাইক প্রিমিয়াম ভার্সন অফ চ্যাট জিপিটি, এবং তারপর থেকে আসলে আমি ফ্রি ভার্সনে মুভ করতে পারি নাই। আমার 1 মাসের জন্য আমি চিন্তা করছিলাম যে আচ্ছা ঠিক আছে এই মাসে হয়তো আমার দরকার পড়বে না, আমি ফ্রিটাই চালাই, বাট আই কুডন্ট, টু বি অনেস্ট। জাস্ট 3-4 দিন যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে না, আমার আসলে প্রিমিয়াম ভার্সনটা ব্যাক করতে হবে, বিকজ অনেক কিছু অ্যান্সার অনেকভাবে আমি ফ্রি ভার্সনে পাই না। সো ইউজ করেন, কিন্তু ব্রেন স্টর্মিং পারপাস ইউজ করেন, অর্থাৎ আপনার রিসার্চের জন্য প্রাইমারি একটা টুল হিসেবে ইউজ করেন। অর্থাৎ ওখানে কিছু আপনি ইনফরমেশন পেলেন, তারপর ক্রস চেক করেন অন্য অন্য জায়গাগুলোতে, ওটা নিয়ে ভিডিওস দেখতে পারেন, ওটা নিয়ে গুগলে রিসার্চ করতে পারেন, ওয়েবসাইটগুলোতে ঘাঁটতে পারেন, রিয়েলিটি চেক করতে পারেন, বিভিন্ন হচ্ছে যেগুলো কমিউনিটি আছে রেডিট, কোরা, এগুলো চেক করতে পারেন। অনেকভাবে আসলে ইনফরমেশন কালেক্ট করার জায়গা আছে। সো এইভাবে একটু ট্রাই করেন রাদার দ্যান কমপ্লিটলি রিলাইং অন এআই। থার্ড থিং উড বি যে কোনো ধরনের সফট স্কিলগুলোকে ইগনোর করা। আমি 5 বছরের বেশি একটা কর্পোরেট সেক্টরে জব করেছি, এবং আলহামদুলিল্লাহ আমার জবের সুবাদে আমি বেশ অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি, মানে ক্লোজ টু 100 পিপলের আমার ইন্টারভিউ নেওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যান্ড যেহেতু আমি অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি, ইন দ্যাট কেস আসলে আমি খেয়াল করেছি আসলে সফট স্কিল রিলেটেড বিষয়গুলোতে না সবারই একটু ঘাটতি থাকে। পার্টিকুলারলি কীভাবে কমিউনিকেট করবেন, কীভাবে কথা বলবেন, তারপর আপনার প্রবলেম সলভিং স্কিল কীরকম, তারপর ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল কীরকম, আপনাকে যে কোনো প্রবলেম দিলে আপনার অ্যাপ্রোচটা কেমন হয়, আপনাকে হুট করে একটা জায়গায় সিচুয়েশনে দিলে আপনি কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারেন, আপনি কীভাবে অ্যাডাপ্ট করেন, তারপর হচ্ছে আপনার থিঙ্কিংটা কীরকম, আপনার লিডারশিপ কোয়ালিটি আছে কি না। এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই ইগনোর করি। লাইক আপনি যদি চিন্তা করেন যে আপনি বিজনেস থেকে পড়াশোনা করছেন, অর্থাৎ বিজনেস থেকে আপনার একটা ডিগ্রি আছে এবং সাথে আপনার আরেকজন একই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আরেকজন তারও হচ্ছে বিজনেস ডিগ্রি আছে, দুইজনেরই সেম, এবং একজন কমিউনিকেশন অনেক ভালো, সে অনেক সুন্দর করে কথা বলতে পারে, সে অনেক সুন্দর করে বোঝাতে পারে, তার আসলে
অ্যাডাপ্ট করে নেওয়ার অ্যাবিলিটি খুব সুন্দর। যে কোনো সিচুয়েশনে তাকে ফেলানো হোক না কেন ইন্টারভিউ বোর্ডে, সে সুন্দর করে তার মাঝখান থেকে সুন্দরভাবে অ্যান্সার করে সে আগাতে পারছে, স্বাভাবিকভাবে তার চান্সেসটা কিন্তু অনেক বেশি থাকবে, রাইট? সো দিস ইজ দ্য থিং। এবং এখানে এসে প্রাইমারিলি কিন্তু আপনাকে যেগুলো জবগুলোতে অ্যাপ্লাই করবেন, মোস্ট অফ দ্য কেসেস আমরা যেগুলোকে হোয়াইট কলার জব বলি, কর্পোরেট জব বলি, সেগুলো কিন্তু এসেই আসলে সবার ম্যানেজ হয় না, হয়তো বা একটু পরে হয়, হয়তো বা আপনি যে কোর্সে এসেছেন সেটা কমপ্লিট করে হয়। কিন্তু ইনিশিয়ালি এখানে আসলে আমরা বাংলাদেশে অড জবস বলি, বাট এখানে আসলে সব জবই জব, এখানে অড জব বা লাইক ওরকম বলতে কিছু নাই। বাট আপনি যেখানেই অ্যাপ্লাই করেন না কেন সেখানে কিন্তু আপনার আসলে এই টেকনিক্যাল স্কিলের সাথে সাথে আপনার সফট স্কিলগুলো অনেক বেশি ওনারা দেখবেন। আলহামদুলিল্লাহ আমার অ্যাপ্লাই করার থেকে শুরু করে 5 দিনের মধ্যে আমার আলহামদুলিল্লাহ একটা জব আমি পেয়েছিলাম। সো ওটাও আই বিলিভ যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের থ্রুতে আমার যেগুলো স্কিলসগুলো ছিল সেগুলো হয়তো বা ওনারা ওভাবে অ্যাসেস করেছেন। এবং ইন্টারভিউতে কিন্তু টু বি অনেস্ট আমাকে নিয়ে অনেক বেশি জিজ্ঞাসা করে নাই, যেটা আসলে করা হয় যে টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট। হ্যাঁ, সেটা আমাকে করে না, বিকজ তারা আসলে আমার কথাবার্তার থ্রুতেই বুঝেছে। মানে ইউজুয়ালি আমরা কী করি ইন্টারভিউতে, অনেক কোশ্চেন করি জানার জন্য, বোঝার জন্য যে এটা জানে কিনা, বুঝি কিনা। বাট ওগুলো ছাড়া, ওগুলো হচ্ছে টেকনিক্যাল জিনিসগুলো জিজ্ঞেস করে করে বুঝতে হয়। কিন্তু একজনের সাথে যখন হচ্ছে কিছুক্ষণ কথা বলা হয়, 15 মিনিট 20 মিনিট কথা বলা হয়, তখন কিন্তু অনেক সফট স্কিলগুলো অটোমেটিক্যালি বোঝা যায়। আমার ইন্টারভিউ হচ্ছিল অ্যারাউন্ড 1 আওয়ারের মতন। 1 আওয়ার মতন উনি জাস্ট কথা বলেছেন আমার সাথে। হ্যাঁ, সো আই বিলিভ হয়তো বা কিছু না কিছু হয়তো বা সফট স্কিল ছিল যেটা আমাকে আসলে হেল্প করেছে ওই জবে ল্যান্ড করতে। সো এটাই হচ্ছে মেইন কথা, আপনারা হচ্ছে সফট স্কিলগুলো একটু ডেভেলপ করা ট্রাই করেন। এটা আপনাদের কিন্তু অবশ্যই দেশে যদি থাকেন এবং এখানে যদি আসেন আপনাকে ওভারঅল অনেক বেশি হেল্প করবে জব পেতে এবং এখানে প্রপারলি সার্ভাইভ করতে, ট্রাস্ট মি। ফোর্থ থিং উড বি, আপনি যদি হচ্ছে আপনার এজেন্ট, ফ্যামিলি, ফ্রেন্ডস অথবা যে কারো কথাও ব্লাইন্ডলি ট্রাস্ট করেন, এটা হচ্ছে আরেকটা ভুল হবে। অনেকেই আমাকে কিন্তু কমেন্টে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এজেন্সি কী ছিল, বা লাইক লাস্ট 2টা ভিডিও আমি ফিনান্সিয়াল ডকুমেন্টস এগুলো নিয়ে কথা বলেছি। অনেকেই বলেছেন যে কোন ব্যাংক ভালো হবে, কোন লয়ার ভালো হবে, এই ধরনের কোশ্চেন অনেকে করেছেন, যেগুলো অবভিয়াসলি আই এম নট ইনটাইটেলড টু লাইক গাইড অন দিস থিংস, বিকজ আমি কোনো এজেন্সির সাথে সম্পৃক্ত না। কিন্তু এই ধরনের কিছু মানুষ আছেন যারা কিনা আসলে চিন্তা করেন যে আমি একটা মানুষের কাছ থেকে জাস্ট কুইক অ্যান্সারটা শুনে নেব, অর্থাৎ তার কাছ থেকে আমি জাস্ট লয়ার নাম্বারটা নিয়ে নেবো, এত কিছু আমার বোঝার দরকার নাই। সে যেহেতু ওই লয়ারের কাছ থেকে শুনে এত কিছু করছে, আমি লয়ারের কাছে গেলেই সব কিছু বুঝে যাব। অথবা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে একজন হচ্ছে এই জব করছে, অনেক টাকা ইনকাম করতেছে, তাহলে হচ্ছে যে আচ্ছা কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, কোন ইউনিভার্সিটি, কোন জায়গা, ওকে আমি ওটাতেই যাব। ভেরি ভেরি রং অ্যাপ্রোচ। মানে এভাবে আপনার করা উচিতই না, বিকজ আমাদের প্রত্যেকের লাইফ কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকেরই হচ্ছে আমাদের জীবনযাপন করার ধরন, আমাদের পার্সপেক্টিভ, ফিলোসফি সব কিছু ডিফারেন্ট। সো জাস্ট ডোন্ট কপি পেস্ট অন্য একটা মানুষের থিঙ্কিং অর অ্যাপ্রোচ। আপনি আইডিয়াস অবভিয়াসলি নিতে পারেন, এবং হচ্ছে সে যদি, যেটা আমি চেষ্টা করি যে রেদার দেন জাস্ট সিং আউট আমার এজেন্সির নাম, আমি আপনাকে একটা ভিডিও থ্রুতে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এজেন্সি কীভাবে চুজ করবেন, কোনটা ভালো কোনটা খারাপ কীভাবে বুঝবেন। এখন একটা বিষয় কি যে আমি কেন আমার এজেন্সির নামটা দেই না, আরেকটা বিষয় হলো যে আমি আরেকটা প্রয়োজনে আমার এজেন্সির সাথে যখন এখানে আসার পরে আই ট্রাই টু কন্ট্যাক্ট, মানে আমি নিজেই রেসপন্স পাই নাই। হ্যাঁ, অ্যান্ড এমন না যে আমি একবার ট্রাই করছি তারপর ছেড়েছি, আমি মেবি 3বারের মতন আই ট্রাইড, হ্যাঁ, যে কন্ট্যাক্ট করে একটা জাস্ট আই নিডেড আ হেল্প, আই নিডেড আ সাজেশন রিগার্ডিং সামথিং। সো ওইটা আমাকে রেসপন্সই করে নাই। হ্যাঁ, তাহলে সেই এজেন্সির নামটা আমি কীভাবে আরও স্ট্রংলি রিকমেন্ড করতে পারি কারোর জন্য, রাইট? সো এটাই আর কি। তো সবসময় এজেন্সি একটা কথা বলছে আপনাকে, কিন্তু স্বাভাবিক আপনি যদি খুব ব্ল্যাঙ্কলি এজেন্সির কাছে যান, যেটা আমি এজেন্সি ভিডিওতে আরও ডিটেলে বলেছি, যে আপনাকে কিন্তু ওনারা একটা সাবজেক্ট, একটা জায়গা, যে সিডনিতে পড়াশোনা করেন অথবা হচ্ছে আপনি ডারউইন চলে যান, এরকম অনেক কথাই বলতে পারে। এখন আপনাকে যে প্রত্যেকটা যে কথা বলবে ওভাবেই করতে হবে এমন কোনো কিন্তু বিষয় না। অথবা আপনার হতে পারে যে আপনার ফ্যামিলি কেউ বলছে, আপনার মামা তার ফ্রেন্ডের চাচাতো ভাইয়ের মেয়ে গেছে হচ্ছে অস্ট্রেলিয়া, সে অমুক সাবজেক্টে পড়াশোনা করছে, এখন হচ্ছে অমুক জায়গায় জব করে এত টাকা কামাই করে। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনার হয়তো বা চাচা, মামা বা বাবার কাছে ইনফরমেশন এসেছে, তারপর হচ্ছে আপনাকে বলছে যে তুমি অমুক জায়গায় যাও, হ্যাঁ, ওখানে গেলে এই অবস্থা। সো ডোন্ট ফল ফর ইট। আপনারা ইনফরমেশন নেন, যত নেবেন তত ভালো।
হ্যাঁ, আমি কিন্তু টু বি অনেস্ট আমি যখন আসলে এখানে আসার প্ল্যানিং করেছি, আমি লং ফর্ম কন্টেন্ট, লং ফর্ম ভিডিও দেখার চেষ্টা করছি সবথেকে বেশি। যেগুলো দেখেছি যে হয়তোবা খুব সিরিয়াস টপিক কিন্তু কথা বলা হয়েছে 2-3 মিনিট, আমি আগে থেকেই বুঝতে পারলাম, মানে কিছু ভিডিও দেখার পর আমি বুঝতে পেরেছি যে এখানে ইনডেপথ ইনফরমেশন নাই। সো ওখানে আপনাকে অবশ্যই ইনডেপথ ইনফরমেশনগুলো আপনাকে নিতে হবে, আদারওয়াইজ লাইক কীভাবে আপনি ডিসিশনটা নেবেন। সো ইনফরমেশনগুলো নেন এজেন্সির কাছ থেকে, ফ্যামিলি ফ্রেন্ডসের কাছ থেকে, ইউটিউব ভিডিওস থেকে, অনলাইন থেকে, বাট ঠান্ডা মাথায় ডিসিশন নেন আপনি, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আসার পরে অ্যাকচুয়াল লিভিং কস্টটাকে ইগনোর করা। এটা অনেক বড় ভুল। কেন বলি? বিকজ আমাদের বেশিরভাগ মানুষেরই আসলে চিন্তাভাবনা যে আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাব, ইনিশিয়াল যে খরচটা সেটা হয়তো আমরা বাসা থেকে ম্যানেজ করে নিয়ে যাব, বাট যাওয়ার পরে আলটিমেটলি আমরাই জব করব, আমরাই জব করে ওখানে হচ্ছে ইনকাম করবো, আমাদের টিউশন ফি দিব, আমরা চলাফেরা করবো, এভরিথিং, হুইচ ইজ গুড। মানে বেশিরভাগ মানুষ আসলে এইভাবেই চিন্তাভাবনা করে বা এটার আশেপাশে চিন্তাভাবনা করে। একদম ফুল ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে আসা মানুষ কিন্তু মানে খুবই নগণ্য, হ্যাঁ, যে যাতে আসলে টিউশন ফি নিয়ে চিন্তা করতে হয় না। বাংলাদেশি মানুষের কথা বলছি, বিকজ আমাদের আশেপাশে আমি অনেককে দেখি যে আসলে তাদের ফুল টিউশন ফি কাভার্ড। বাট বাংলাদেশি যদি আমাদের কথা বলে, আমাদের কিন্তু বেশিরভাগ আমরা একটু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি, সেখানে আমাদের ড্রিম আছে, হয়তো অনেক সময় ওই সামর্থ্যটা থাকে না, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। মানে তাই বলে আপনি ড্রিম দেখবেন না, ইউ শুড ড্রিম বিগ অবভিয়াসলি। কিন্তু জাস্ট বিকজ আমার খুব যাওয়ার ইচ্ছা অস্ট্রেলিয়াতে, আমি জাস্ট শুনতে চাচ্ছি কারো কাছ থেকে যে হ্যাঁ আমি সার্ভাইভ করতে পারবো, এটা কিন্তু খুবই একটা মানে কি বলা যায় যে রং এক্সপেকটেশন ক্রিয়েট করা হবে। লাইক আমি যদি চিন্তা করি যে আমি অস্ট্রেলিয়া যাব, আমি $1,000 মধ্যে আমার মানে 1 মাসে খরচ টরচ সব কিছু আমি শেষ করে ফেলবো, আমার ইনকাম হচ্ছে পার মান্থে এত টাকা হবে, আমার সেভিংস এত টাকা হবে। আপনি যদি মানে রিয়েলিটি থেকে যদি অনেক বেশি দূরে চিন্তা করেন, তাহলে কিন্তু প্রবলেমটা আপনারই বেশি। যদিও হয়তোবা হতে পারে অনেকে এটা করেন, 2টা রিজন আমার কাছে মনে হয়েছে। ওয়ান থিং, বাসায় ম্যানেজ করার জন্য, বাসায় বোঝানোর জন্য যে দেখো ওখানে কিন্তু আমার কস্ট আসলে এত এরকম, ওখানে ইনকাম করা এত পসিবল, সো দ্যাট দে অ্যাগ্রি টু পে ফর দ্য ইনিশিয়াল কস্ট। হ্যাঁ, অনেকে এটার কারণে এরকম একটা একটু বলবো যে আনরিয়ালিস্টিক বাজেটিং করে। সেকেন্ড হচ্ছে যে নিজেকে একটু বুঝে দেওয়া যে নো ইটস পসিবল। নিজেকে বুঝে দেওয়া ভালো, কিন্তু একটু রিয়েলিস্টিক্যালি চিন্তা করতে হবে। লাইক আমি যদি বলি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আই ক্যান সে ইট আউট লাউড, যে আমি যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া এসেছি, তখন অবভিয়াসলি আমি বাজেটিং করেছি, আমি চিন্তা ভাবনা করেছি যে কেমন খরচ হতে পারে আমার পার মান্থ অ্যান্ড এভরিথিং। আমি তখন চিন্তা করছি ওকে হয়তো বা 2,000 আশেপাশে, 2,000 আশেপাশে, লেস ধরি নাই, প্লাস লাইক $2,100-2,200 মধ্যে হয়তো বা আমার মান্থলি এক্সপেন্স হয়ে যাবে। বাট এখানে এসে কিন্তু আমি দেখছি যে না, আমার মান্থলি এক্সপেন্স লাইক 3,000-এর মতন চলে যাচ্ছে, বা তারও বেশি, বা মাঝে মাঝে একটু কম এরকম। সো এটা কিন্তু আসলে একটা কনসিডারেশনের বিষয় যে $1,000 কিন্তু কম না, বা আমার যদি যে চিন্তাভাবনা করে এসেছি তারপরে যদি আমার আরও $1,200 চলে যায়, মানে $1,00,000 আপনার বেশি লাগছে প্ল্যানের থেকে পার মান্থে। সো অবভিয়াসলি এটা কিন্তু অনেক বেশি কনসার্নের বিষয়। আবার জব থেকে ইনকাম, আপনারা যদি হচ্ছে চিন্তাভাবনা করে বসেন যে আমি একজন স্টুডেন্ট, আমি যাচ্ছি, আমি প্রত্যেক মাসে, আমি তো ফেসবুকে দেখেছি যে এক মানুষ $5,000-6,000, $7,000-8,000 ইনকাম করে, বাট ইউ রিয়েলি ডোন্ট নো যে সে কেউ যদি ইনকাম করেও থাকে, সে আসলে কীভাবে ইনকাম করে বা রিয়েলিটিটা কী, এবং আপনি ওইভাবে পারবেন কি না, এগুলো অনেক বেশি ডিপেন্ড করে। সো আপনারা যদি এভাবে জাস্ট চিন্তা করেন যে সব থেকে কম খরচাতে কে থাকছে তারটা নেন, এবং হচ্ছে সব থেকে বেশি কে ইনকাম করছে তারটা যদি নিয়ে আপনি হিসাব করেন যে ও না, ইনকাম তো মাসে একবারে $7,000-8,000 পসিবল, আমার খরচ তো মাত্র 1,000, অনেক প্রবলেমে পড়বেন। সো একটু রিয়েলিস্টিক কস্টগুলো চিন্তাভাবনা করা উচিত, এখানে এসে আরও খরচা কী কী না কি সব কিছুই ভাবা উচিত, তারপরে আপনার হচ্ছে ওভাবে আগানো উচিত। আদারওয়াইজ প্রবলেমটাতে ফেস করবেন, মানে প্রবলেমে পড়বেন আপনি নিজেই আর আপনার ফ্যামিলি, বিকজ আলটিমেটলি এখানে যদি আপনার টাকা পয়সার সমস্যা হয়, তখন কিন্তু আপনার ফ্যামিলিকেই হয়তো আপনাকে বলতে হবে হেল্প করার জন্য, অ্যান্ড যেটা হবে যে আপনার ফ্যামিলিও কিন্তু হয়তো তখন প্রস্তুত থাকবে না যে না, এটা তো হওয়ার কথা ছিল না, বা তুমি যতটুকু আমাকে বলেছো যে আর দিতে হবে না, এখন আমি কোথা থেকে দিব, এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। সো এগুলোতে কাইন্ডলি একটু খেয়াল রাখবেন, সো দ্যাট আপনার এখানে আসার পরে সমস্যা না হয়। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকে যেটা চিন্তা করে যে অস্ট্রেলিয়াতে হচ্ছে ইজি পিআর, স্টিল চিন্তা করে, এবং অনেকে আবার বলে যে না, মানে ভাই অস্ট্রেলিয়ার অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, হুইচ ইজ ট্রু, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। অস্ট্রেলিয়া স্টিল কিন্তু বাংলাদেশের জন্য
ভিসা কম্পারেটিভলি ইজিয়ার আমি যেটা বলবো। সো হুইচ ইজ হয় অস্ট্রেলিয়াতে এখন অনেক মানুষ আসছে, হয়তো বা ফিউচারে কয়েক বছর আসবে, তারপর এটা কাইন্ডা হয়তো বা ক্লোজ হয়ে যাবে, অন্যান্য দেশের মতো কঠিন হয়ে যাবে। কিন্তু যেটা বিষয় যে অস্ট্রেলিয়াতে ভিসা গ্র্যান্ট, স্টুডেন্ট ভিসা গ্র্যান্ট ইজিলি হয় বলে আপনি পরবর্তীতে ইজিলি পিআর পেয়ে যাবেন, যে কোনো স্ট্রিমে আসেন না কেন, যেভাবে পড়াশোনা করুন না কেন, যে জয় পান না কেন, এই চিন্তাভাবনাটা এইভাবে রাখবেন না, বিকজ অলওয়েজ ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইট, এটা মাথায় রাখতে হবে। আদারওয়াইজ ইটস নট পসিবল। অ্যান্ড আমাদের অনেকেরই একটু হার্ডওয়ার্ক করতে সমস্যা হয় বলতে আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি না, বা আমাদের মেন্টালিটি অনেক সময় ওরকম হয় না যে না আমি এত কেন করব। হ্যাঁ, এটাও আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এমন হয়েছে যে আমি 5 বছরে অনেক মানুষকে রেফার করে আমি জব দেওয়ার ট্রাই করেছি। আবার এমন মানে অনেকে জব নিয়েছে, আবার এমন অনেক মানুষ হয়েছে যে তারা হয়তো বা বেকার বসে থাকবে, কিছু করবে না, বাট জব করবে না জাস্ট বিকজ হয়তো বা এন্ট্রি পজিশন, বাট তার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই, কিছু নাই, কিন্তু সে এন্ট্রি পজিশনে হয়তো বা কথা 25,000 টাকা জবে ঢুকবে না সে, বা 20,000 টাকা জবে ঢুকবে না সে, কারণ হচ্ছে যে না এত কমে ঢুকবো না। সো এই এক্সপেকটেশন যে কোনো কিছু নিয়ে আপনি অস্ট্রেলিয়া নিয়ে যদি পড়াশোনা, লিভিং, পিআর এগুলো নিয়ে যদি আপনি হচ্ছে এক্সপেকটেশন মানে যেটাকে অনেকে বলে যে নাকুচা করা, এই নাকুচা নিয়ে যদি চলেন তাহলে খুবই প্রবলেমেটিক সেসব মানুষের জন্য যাদের একদম ফুল ফ্লেজেড ফিনান্সিয়াল ব্যাকআপ নাই। আর যাদের আমি খেয়াল করেছি যে যাদের আসলে ফুল ফিনান্সিয়াল ব্যাকআপ মানে তাদের টিউশন ফি নিয়ে কোনো চিন্তাভাবনা না, কিছু না, তারা আসলে পিআর নেম নিতে চিন্তা করে না, বিকজ তাদের ইট ডাজন্ট ম্যাটার। তারা এখানে যদি পিআর না পায় ইটস ফাইন, তারা হয়তো বা টাকা দিয়ে অন্য জায়গায় চলে যাবে, বিকজ অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ আ লটস অফ মানি তখন কিন্তু আপনার যে কোনো কান্ট্রিতে মুভ করা ইজিয়ার হয়। হোয়াট ইজ দ্য রিয়েলিটি, স্যাড রিয়েলিটি মেবি, বাট একটু খেয়াল রাখবেন বিষয়টা। আর লাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে নট বিইং সো প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ আমরা অনেক সময় একটু আমাদের অ্যাপ্রোচগুলো একটু লেজি অ্যাপ্রোচ হয়। লেজি অ্যাপ্রোচ অ্যাজ ইন আমরা আসলে এত ডিটেল ইনফরমেশন নিতে চাই না, আমরা এত রিসার্চ করতে চাই না, আমরা এত বড় ভিডিও দেখতে চাই না। এই পর্যন্ত আমি জানি না আপনারা কতজন শুনছেন, যারা শুনছেন হ্যাটস অফ টু ইউ। আর অনেক মানুষ আছেন যারা অবভিয়াসলি শুরুতে হয়তো একটু প্লে করেছেন, প্লে করে হয়তো বা বন্ধ করে দিয়েছেন যে এত এত ডিটেল ভালো লাগছে না। সো দ্যাটস অ্যানাদার প্রবলেম আমার কাছে মনে হয় আমাদের দেশের মানুষের, বিকজ ওনারা এত বড় ভিডিও দেখতে চায় না, এত রিসার্চ করতে চায় না যে আমি এত কিছু করতে পারবো না, আমাকে তুমি খালি বলো কোনটা ভালো কোনটা খারাপ, শেষ, হ্যাঁ এটা আমি করবো। সো আই ডোন্ট নো যে আসলে এইভাবে, কারণ যারা এখন অ্যাপ্লাই করছেন তারা তো মোটামুটি ম্যাচিওর সবাই। সো এই মেন্টালিটি নিয়ে যারা বড় হয়েছেন, সারভাইভ করেছেন, এবং ওই জন্যই চিন্তা করেন যে এভাবে আমি সারভাইভ করে যাব, বাট বাইরে ইটস রিয়েলি টাফ। মানে এখানে আসলে দেশে না আমাদের অনেক ধরনের সাপোর্ট থাকে, ফ্যামিলিগতভাবে মানে সোশিও ইকোনমিক্যাল সব ধরনের একটা সাপোর্ট থাকে, হুইচ ইজ হয়ে আমাদের হয়তো বা মানে আমাদের হার্ডেস্ট পুশ করতে হয় না, কিন্তু বাইরে এসে আপনাকে করতে হবে। সো ওই মেন্টালিটি, ওই প্রোঅ্যাক্টিভনেসটা খুবই দরকার, যে আমি একটা জিনিসে পড়াশোনা করব, আমি নিজে বুঝি যে কেন করব না করব। যেমন অনেকে কিন্তু বিরক্ত হয় লিটারেলি যে এজেন্সি কেন হচ্ছে আমাকে বলবে যে আমাকে সব ডকুমেন্টসগুলো রেডি করে আনতে, কেন এজেন্সি করে দিবে না, আমি তো পে করতে রাজি আছি, আমি টাকা দিয়ে দিচ্ছি, এজেন্সি সব করে দিবে। এবং এজেন্সি কিছু এজেন্সি এসওপিও লিখে দেয়, এবং ওরা হচ্ছে এসওপির জন্য পে করে। এবং দেখবেন যে অনেক কিন্তু পেজ আছে, লাইক কিছু অর্গানাইজেশন আছে, তারা শুধুমাত্র আপনার এসওপিটা লিখে দিবে, এবং এসওপির জন্য তারা এরকম 2,500, 3,000, 3,500 টাকা চার্জ করে। সো আমি সাথে সবসময় করবো যে এসওপি আপনি লেখেন, একটু প্রোঅ্যাক্টিভ, একটু রিসার্চ করলে কিন্তু আপনি লিখতে পারবেন। হ্যাঁ, যদি এরকম হয় যে অনেকের ওই ইংলিশের প্রফিসিয়েন্সি একটু কম, হুইচ ইজ হয় যে আমি কতটা ভালো লিখি না লিখি, ভাই আপনি যদি অস্ট্রেলিয়া পড়াশোনা করতে আসতে চান, আপনি তো আইএলটিএসে লাইক 6.5 তো আপনার মিনিমাম লাগছে। সো 6.5 যদি আপনার থাকে, অ্যাকচুয়ালি থাকে, তাহলে তো ইউ শুড বি অ্যাবল টু রাইট এ এসওপি। হতে পারে যে সেটা হয়তো বা মানে ওয়ার্ড ওয়াইজ অনেক বেশি এনরিচড ভোকাবুলারি আপনি ইউজ করছেন না, সেই জায়গায় ইউ ক্যান ইউজ এআই, যে জাস্ট কিছু কিছু ওয়ার্ড, বেটার ওয়ার্ড ফাইন্ড করার ক্ষেত্রে এখানেও আপনার প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। সো এই প্রোঅ্যাক্টিভনেস না থাকার কারণেও কিন্তু হচ্ছে এখানে এসব জব যখন আপনি হান্ট করবেন, সার্চ করবেন, এবং হচ্ছে কেউ হচ্ছে আপনাকে ডাকছে কোনো ইন্টারভিউর জন্য, সেখানে আপনি যে কথা বলবেন অ্যান্ড এভরিথিং, আপনি যদি আগে থেকে একটু রিসার্চ করে না যান তাহলে কিন্তু অনেক প্রবলেম। লাস্ট একটা উদাহরণ শেষ করি, যে আমি যেটা বলছিলাম যে আমি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি। সো ইন্টারভিউ খুবই কমন একটা কোয়েশ্চেন থাকে যে এই অর্গানাইজেশন নিয়ে তুমি কি জানো, কেন তুমি এই অর্গানাইজেশনে জয়েন করতে চাও, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান অ্যান্ড এভরিথিং।
সো ফিউচার প্ল্যান এগুলো তো পার্সোনাল, কিন্তু একটা মানুষ এবং বেশিরভাগ সময় আমরা দেখেছি যে অনেকে কিন্তু ওই অর্গানাইজেশন সম্পর্কে আসলে খুব একটা রিসার্চ করে আসে না, অনেকে বুঝেও না যে আসলে তাদের সার্ভিসেসগুলো কী কী, তাদের প্রোডাক্টসগুলো কী কী। এমপ্লয়াররা কিন্তু তখন খুবই টার্ন অফ হয়ে যায় যে মানে এমপ্লয়ি কী অ্যান্সার করতেছে বা অ্যাপ্লিকেন্ট কী অ্যান্সার করতেছে, এগুলো সে তো প্রিপেয়ার্ড না। যাই হোক, চেষ্টা করবেন যে এই কয়টা ভুল যেন আপনি না করেন অস্ট্রেলিয়ায় যদি আপনি পড়াশোনা করতে আসতে চান। আর অবশ্যই হচ্ছে আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে ট্রাই করবো। আর থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ অ্যান্ড সাপোর্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।